আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে ফেসবুকের এই লাইভে যুক্ত আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা একটু আমাকে কমেন্টস করে জানাবে প্লিজ, আমাকে শুনতে পাচ্ছ কিনা। ওকে, থ্যাংক ইউ। আজকে আমি তোমাদের সাথে আছি। আমি নিগার সুলতানা, আমার ডেজিগনেশন ইন্সট্রাক্টর। আমি কম্পিউটার টেকনোলজি বিষয়ের শিক্ষক এবং আমি কাজ করছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কম্পিউটার টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের একটি সাবজেক্ট নিয়ে। সাবজেক্টের নাম ডেটাবেজ অ্যাপ্লিকেশন, যার কোড নাম্বার 66621। এটি একটি প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এর টোটাল মার্কস হচ্ছে 100। আজকে আমি তোমাদেরকে ডেটাবেজ অ্যাপ্লিকেশন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে ক্লাসের অবজেক্টিভস, আজকের ক্লাসের এই অবজেক্টিভসগুলো আমরা আজকে মিট আপ করার চেষ্টা করব। আন্ডারস্ট্যান্ড ডেটাবেজ, start access and open a database, identify parts of access screen, understand database terminology, create a new table and a new database, design, modify, name and save a table, exit MS Access. চলো তাহলে আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। আচ্ছা, ডেটাবেজ বুঝতে হলে আমাদের প্রথমেই জানতে হবে ডেটা কি। বেসিক্যালি ডেটা শব্দটি এসছে ল্যাটিন শব্দ ডেটাম থেকে, যার অর্থ তথ্যের উপাদান। এখানে একটু লক্ষ্য করলে দেখবে অনেকগুলো ডেটা দেয়া আছে, যেমন 19 একটা ডেটা, নেম একটা ডেটা, ঢাকা একটা ডেটা, রোদসি একটা ডেটা, এজ একটা ডেটা, জিপি একটা ডেটা। এরকম আমরা অনেকগুলো ডেটা দেখতে পাচ্ছি। এই ডেটা থেকে স্পেসিফিক্যালি কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। আমরা এই ডেটাগুলো দেখে ঠিক স্পেসিফিক কিছু আমরা জানতে পারছি না। কেন জানতে পারছি না? যে এই যে এখানে 19 দেয়া আছে, এই 19 কি কারো এজ, 19 কারো সিরিয়াল নাম্বার। ওকে, আবার এখানে জিপিএ 5 এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এটা এই জিপিএটা কি রোদসী নাকি রায়ার, এটাও কিন্তু এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না। ওকে, তো এই ধরনের আনপ্রসেসড অথবা মিনিংলেস ফ্যাক্ট বা ঘটনাকে আমরা কি বলবো? ডেটা বলবো। অর্থাৎ ডেটা হচ্ছে সাজানো এবং অর্থবোধক নয় এমন কিছু ফ্যাক্ট বা ঘটনা। এখন আসো, এই ডেটাগুলোকে যখন আমরা প্রসেস করব, অর্থাৎ একটা টেবলে যখন রিপ্রেজেন্ট করব, তখন আর এই কনফিউশনটা আমাদের মধ্যে আর থাকবে না, রাইট? এখন বোঝা যাচ্ছে 101 হচ্ছে রোল নাম্বার। কার রোল নাম্বার? রোদসীর রোল নাম্বার। ওকে, 19 এজ, কার এজ? রোদসীর এজ। সে জিপিএ পেয়েছে 5 এবং সে ঢাকায় থাকে। অর্থাৎ রোদসী সম্পর্কে একটি ফুল ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি বোঝা যাচ্ছে? ইনফরমেশন হচ্ছে প্রসেস বা মিনিংফুল ডেটা, অর্থাৎ সাজানো অর্থবোধক ডেটা কি ইনফরমেশন বলবো। তো ডেটা আর ইনফরমেশনের মধ্যে আমরা
বেসিক জিনিসটা বুঝতে পেরেছি যে ডেটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে শুধুমাত্র আমরা কোনো সংখ্যা বা কোনো কিছুর নামকে আমরা বুঝতে পারি, আর ইনফরমেশন কখন হবে যখন সেটাকে আমরা স্পেসিফাই করব, অর্থাৎ এটাকে প্রসেস করার পরে যখন এটাকে একটা মিনিংফুল জায়গা মিনিং বুঝাবে তখনই সেটাকে আমরা বলবো ইনফরমেশন। ওকে, এখন আসো ডেটাবেস কি। এখানে যদি একটু খেয়াল করো, ডেটাবেজে দুটো শব্দ, ডেটা এবং বেজ। ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমষ্টি, অর্থাৎ ডেটাবেজ মিনস উপাত্তের ঘাঁটি। ওকে, এখানে হিউজ অ্যামাউন্টের ডেটা স্টোর করা যায় কোথায়? ডেটাবেজে। এখানে একটু খেয়াল করো, এখানে ডিপিআই মানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, এটি একটি কি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কি পড়ানো হয়? এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। কারা পড়ান? টিচার পড়ান। কারা পড়ে? স্টুডেন্টরা পড়ে। দেখো, এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে টিচার এবং স্টুডেন্টের কিন্তু একটা রিলেশন আছে। ওকে, তো এখানে আমরা ঢাকা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে বলি, যদি বলি একটা ডেটাবেজ, আর তার এই দুইটা হচ্ছে টেবল, টিচার্স এবং ইনফরমেশন হচ্ছে টেবল। ওকে, তার মানে হচ্ছে ঢাকা পলিটেকনিকের ডেটাবেজে আমরা কি কি টেবল দেখতে পাচ্ছি? একটা হচ্ছে টিচার্স ইনফরমেশন নামে একটা টেবল দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন নামে একটা টেবল দেখতে পাচ্ছি। তার মানে ডেটাবেজ বলতে আমরা এখানে তাইলে যদি একটু সংজ্ঞার দিকে তাকাই দেখতে পাবো ডেটাবেজ হচ্ছে এই স্ট্রাকচার্ড কালেকশন অফ রিলেটেড ডেটা অর রিলেটেড টেবলস। এখন এখানে একটু খেয়াল করো, রিলেটেড ডেটা, রিলেটেড ডেটা বলতে কি বোঝাচ্ছে এখানে? দেখো, যদি টিচার্স ইনফরমেশনে আমরা এই টেবলে যখন যাব তখন টিচার সম্পর্কিত আমরা সব ইনফরমেশন এই টেবলে দেখতে পাবো, রাইট? এই টিচার্স ইনফরমেশন টেবলে কি আমরা স্টুডেন্ট ইনফরমেশনের কোনো স্টুডেন্ট সম্পর্কে ইনফরমেশন পাবো না? এখানে কোনো স্টুডেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন এখানে আমরা পাবো না। আবার স্টুডেন্টস ইনফরমেশন এই টেবলেও স্টুডেন্টদের যাবতীয় ইনফরমেশন এখানে আমরা পাবো, কিন্তু টিচারদের ইনফরমেশন আমরা এখানে পাবো না। বাট তারা কিন্তু ইন্টারলিঙ্কড, তারা কিন্তু আবার কার সাথে ইন্টারলিঙ্ক? ডিপিআই এর সাথে। এবং তারা কোথায় আছে? ডিপিআই এর ডেটাবেজের মধ্যেই আছে এই দুটো ট্যাবল। তো আমরা মনে হয় বুঝতে পেরেছি যে ডেটাবেসটা কি। এখন যদি একটু খেয়াল করো এই টেবিলটা, যদি এই চিত্রটার দিকে যদি একটু খেয়াল করো, সরি, এখানে ডিপিআই এর ডেটাবেজে একটা টেবল আছে ডক্টরস ইনফরমেশন এবং আরেকটা আছে প্লেয়ার্স ইনফরমেশন। এখন এই ডক্টরস ইনফরমেশন এবং প্লেয়ার ইনফরমেশন এই দুইটা টেবল কি কোনোভাবে ডিপিআই এর সাথে রিলেট করা যায়? না, যায় না। তার মানে এটাকে কি আমরা ডেটাবেজ বলতে পারবো? না, এটাকে আমরা ডেটাবেজ বলতে পারবো না। এখন আসো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি আমরা একটু বোঝার চেষ্টা করি। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কথা থেকেই বোঝা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে ওই ডেটাবেজকে ম্যানেজ করে। ঠিক আছে, তার মানে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইজ দ্য সফটওয়্যার দ্যাট স্টোর অ্যান্ড ম্যানেজ ডেটাবেজ। কি করে? এই সফটওয়্যারের মাধ্যমে অনেক ডেটাকে আমরা স্টোর করতে পারি এবং ডেটাকে কি করতে পারি? ম্যানেজ করতে পারি। কোথায়? ডেটাবেজের মধ্যে। এখন এই ম্যানেজ কথাটার অর্থ হচ্ছে ডেটাবেজে ডেটাকে স্টোর করা, ডেটাকে ইনসার্ট করা,
ডেটাকে ডিলিট করা, ডেটাকে আপডেট করা। যদি একটু উদাহরণ বলি, ইনসার্ট করা, যদি আমরা একটু আগের উদাহরণটা খেয়াল করি যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের টিচার্স ইনফরমেশন নামে একটা ট্যাবলে যদি আমি কি মানে কোনো টিচার যদি অন্যান্য পলিটেকনিক থেকে ঢাকা পলিটেকনিকে আসে, তাহলে ওই টিচারের ডেটা বেসটা আপডেট করতে হবে। তখন আমাকে কি করতে হবে, ওই টিচারের ইনফরমেশনকে ইনসার্ট করতে হবে ডেটা বেজে। এবং কেউ যদি আবার ট্রান্সফার হয়ে চলে যায়, তখন তাকে আবার ওই ডাটাবেস থেকে ডিলিট করতে হবে। এখন ধরো তাহলে আপডেট কি? আপডেটটা হচ্ছে যে কোনো একজন টিচার আগে গুলশান থাকতেন, এখন ওনার অ্যাড্রেস পরিবর্তন হয়ে উনি বনানীতে গিয়েছেন, তখন ওই ইনফরমেশনটাকে আমরা আপডেট করে নিব। তারপরে কি করা যায়, ম্যানেজের মাধ্যমে ম্যানেজ করা মানে বলতে আমরা ডেটাবেস থেকে কোনো কিছু কোয়েরি করে খুঁজে বের করতে পারবো যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কয়জন ফিমেল টিচার আছে। এটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা ফিমেল টিচারদেরকে কোয়েরি করে নিয়ে এসে কতজন ফিমেল টিচার আছে সেটা দেখা যাবে। ওকে, এবং সেটাকে আমি চাইলে রিপোর্ট করে প্রিন্ট আউট করে সেটা আমরা রিজার্ভ করতে পারি। ওকে, এখন আসো যে আমরা তাহলে কি কেন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করবো, এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে খুব দ্রুত ডেটাকে উপস্থাপন করা যায়। ঠিক আছে, একটা ডেটাবেজ ক্রিয়েট করে খুব সহজেই উপস্থাপন করা যায়। আরেকটা জিনিস, সহজে ডেটা বা রেকর্ডকে কি খুঁজে পাওয়া যায়, যে একটু আগে আমরা বললাম যে কোয়েরির মাধ্যমে সেটা পাওয়া যায়। সহজে ডেটা আপডেট করা যায়। ডেটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে খুব ডেটাগুলো খুব সিকিউর, মানে সিকিউরিটি দিয়ে সংরক্ষণ করা যায়। অর্থাৎ ডেটাবেজে একটা ইউজার আইডি দিয়ে, পাসওয়ার্ড দিয়ে সেটাকে ডেটাগুলোকে আমরা রাখতে পারি, আনঅথরাইজ কেউ যাতে সেখানে ঢুকতে না পারে। এখন আনঅথরাইজ কেউ ঢুকতে পারবে না, কিন্তু তখন কে ঢুকতে পারবে, যে শুধুমাত্র ওই ডেটাবেজে পাসওয়ার্ড এবং ইউজার আইডি জানবে এবং অথরাইজড পারসন, সেই একমাত্র এই ডেটাবেজে ঢুকার সুযোগ পাবে। আরো সুবিধা আছে এখানে, দেখো একই টাইমে অনেকেই কিন্তু একটা ডেটাবেজকে ইউজ করতে পারে। কিভাবে? এই যে তোমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বা বিভিন্ন ইনস্টিটিউটে তোমরা ভর্তি হয়েছো, তোমরা কি করেছো, বোর্ডে একটা ফর্ম ফিল আপ করেছো অ্যাডমিশন নেওয়ার জন্য। তখন তার মানে ওই ডেটাবেজে সব ডেটাগুলা ছিল বা আছে। তারপরে কি হয়েছে, যখন রেজাল্ট পাবলিশ হয়েছে, তখন তোমরা বিভিন্ন পলিটেকনিকের বিভিন্ন তোমরা কিন্তু এসে ঢাকা পলিটেকনিকে এসে কিন্তু জানো নাই যে তোমরা ঢাকা পলিটেকনিকে টিকেছো কিনা। তোমরা কিভাবে জেনেছো, তোমরা বিভিন্ন বাসায় বসে বা কোনো একটা কম্পিউটার ইউজ করে তোমরা দেখেছো অনলাইনে যে তুমি আসলে টিকেছো কিনা। তখন তুমি সেই অনুযায়ী মানে অ্যাডমিশন নিয়েছো। দেখো তুমি শুধু একা কিন্তু এখানে ডেটাবেজকে ইউজ করছো না, ওই সময় অ্যাট এ টাইমে অনেকেই কিন্তু ওই একই ডেটাবেজে ইউজ করছে। ওকে, তাই বলা যায় যে একই সাথে অনেকে সেই ডেটাবেজটাকে ইউজ করতে পারে। এ তো গেল ডেটাবেজের সুবিধা। এখন আসো ডেটাবেজের কিছু কিন্তু অসুবিধাও আছে। অসুবিধা কিরকম, ডেটাবেজে যদি সিকিউরিটিটাকে এনশিওর করা না যায়, তখন কিন্তু ডেটা হ্যাক হতে পারে। ঠিক আছে, এরকম অনেক ঘটনা কিন্তু অনেক সময় হয়। আমরা জানি যে কিছু ব্যাংকেও এরকম কিছু ঘটনা হয়েছে। কেন হয়েছে, এই ডেটাবেজ সিকিউর ছিল না, যার জন্য কিন্তু এই হ্যাকিং এর সমস্যাগুলো হয়। ফেসবুকেও আমরা এরকম সমস্যা করি, ফেসবুকেও কিন্তু ব্যাকএন্ডে এরকম একটা ডেটাবেজ আছে। আরেকটা অসুবিধা যেটা, সেটা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট করতে গেলে একজন হাইলি প্রফেশনাল দরকার হয়। হ্যাঁ, দক্ষ লোক ছাড়া এটাকে ম্যানেজ করা একটু কঠিন হয়ে যায়, যারা আবার হাইলি পেইড। তো এখন আসো যে আমরা একটু দেখি যে আমরা ডেটাবেজ, এই ডেটাবেজ কোথায় কোথায় আমরা ইউজ করি। এই যে উদাহরণে অনেক কিছু চলে এসছে যে আমরা ইনস্টিটিউটে করি, ব্যাংকে করি, হসপিটালে করি, হোটেলে করি। অবশ্য এখন মল, শপিং মল থেকে শুরু করে যত জায়গায়, একটা ছোট মুদি দোকানেও কিন্তু আমরা এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করি, কারণ এখানে রেকর্ড কিপিংটা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই করা যায়।
ওকে, আশা করছি তোমরা ডেটাবেজ নিয়ে বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসো আমরা যে সফটওয়্যার নিয়ে কথা বলবো, তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেসটা কি? মাইক্রোসফট অ্যাক্সেসটাও কিন্তু একটা ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা ডেটাবেজের কাজ করতে পারি। এখন আসো ডেটাবেজ, এই এমএস অ্যাক্সেস যে এটা এমন এক ধরনের সফটওয়্যার, এটা মাইক্রোসফটের একটা সফটওয়্যার। এই মাইক্রোসফট কোম্পানির আমরা কিন্তু এর আগেও অনেক সফটওয়্যার ইউজ করেছো তোমরা ফার্স্ট ইয়ারে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এটা একটা প্যাকেজ সফটওয়্যার। তো এটা দিয়েই বেসিক্যালি আমরা ক্লাসটা করব। ওকে, এখন তোমরা একটু বলতে পারবে যে আর ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে আরো অনেকগুলো সফটওয়্যার আছে, কি কি সফটওয়্যার, দুই একটা সফটওয়্যারের নাম বলা যাবে? আমি জানি তোমরা জানো, দুই একটা তো নিশ্চয়ই বলতে পারবে। যেমন কি কি আছে? ওরাকেল আছে, মাই এসকিউএল, এসকিউলাইট, এসকিউএল সার্ভার, এটা মাইক্রোসফটের, ডিবি2 এবং ইনফরমেট। এখন আসো আমরা এমএস এক্সেসে কিভাবে ঢুকে একটু দেখি এবং এটা একটু সম্পর্কে পরিচিতি আমরা দেওয়ার চেষ্টা করি। আমি জানি তোমরা সবাই জানো কিভাবে এমএস এক্সেসে ঢুকতে হয়, তারপরে আমি বলছি দুইভাবে আমরা ঢুকতে পারি। কিভাবে? এখানে স্টার্টে ক্লিক করে প্রোগ্রামসে যাব, প্রোগ্রামস থেকে অফিস, মাইক্রোসফট অফিসে যাব, ওখান থেকে মাইক্রোসফট অফিস এক্সেস ক্লিক করলেই আমরা ঢুকতে পারবো কোথায়? এমএস এক্সেসে। অথবা যদি ডেস্কটপে তোমার এরকম একটা আইকন থাকে তাহলে এখানে ডাবল ক্লিক করেও আমরা ঢুকতে পারবো। ওকে, দেখো মাইক্রোসফট ওপেন করার পরে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডেটাবেজ। ব্ল্যাঙ্ক ডেটাবেজে ক্লিক করলে একটা নতুন ডেটাবেজ ক্রিয়েট হবে। ওকে, এখানে ওপেন রিসেন্ট ডেটাবেজ, এখানে যদি পূর্বে কোনো ডেটাবেজ করা থাকে সেই পূর্বে ডেটাবেজকে ওপেন করার জন্য আমরা এখান থেকে ওপেন করতে পারি, অথবা এই যে এখানে ক্লিক করে সেইটাকে আমরা যদি এখান থেকে চুজ করি তাহলে আমরা ওখানে যেতে পারবো। আর এখানে মাইক্রোসফট অফিস কিছু টেমপ্লেট দিয়ে দিয়েছে, এখান থেকেও আমরা চাইলে ঢুকতে পারবো। ওকে, এখন আসো আমরা ব্ল্যাঙ্ক ডেটাবেজে যদি ক্লিক করি, দেখো এখানে ফাইল নেম বক্স একটা নাম তোমাকে দিতে হবে। এখানে অটোমেটিক্যালি ডেটাবেজ 18 চলে এসছে। ডট এসিসি ডিবি মানে হচ্ছে এটা এমএস এক্সেসের একটা এক্সটেনশন। আমি যদি অন্য কোথাও, এটা ডিফল্ট ভাবে কোথায় সেভ হয়? ডকুমেন্টে সেভ হয়। আমি যদি অন্য কোথাও সেভ করতে চাই, যে আমি সিতে করব না অন্য কোথাও করব, তাহলে এখানে ক্লিক করলে সে ধরো এখানে আমি ডেস্কটপে ক্লিক করলাম, এখানে আমি একটা নাম দিব ডিপিআই, ওকে করব। এটাকে এখানে নাম চেঞ্জ হয়ে গেছে, ক্রিয়েটে ক্লিক করব। কোথায় চলে আসলাম? মাইক্রোসফট এমএস এক্সেস এ চলে আসলাম। এখানে দেখো এই যে ডিপিআই কথাটা যেখানে লেখা আছে, এই বারটাকে কি বলে? এই বারটাকে বলে টাইটেল বার। এখানে দেখো সেভ, রিডো, আন্ডো, এই আইকনগুলো যে শর্টকাটগুলো দেখতে পাচ্ছি, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে দেখো হোম, ক্রিয়েট, এক্সটার্নাল ডাটা, ডেটাবেজ, টুলস, ডেটা শিট, এগুলাকে বলে রিবন ট্যাব। রিবন ট্যাবে ক্লিক করলে এক একটা রিবন ওপেন হয়, খেয়াল করে দেখো। আর এখানে যদি দেখো এই যে বাঁদিকে আছে এই অংশটাকে বলে কি? নেভিগেশন প্যান। নেভিগেশন প্যান
এখানে ডেটাবেজের অবজেক্টগুলা থাকে। আমরা জানি যে ডেটাবেজে ৬টা অবজেক্ট আছে, যেমন টেবল আছে, ফর্ম আছে, রিপোর্ট আছে, পেজ, ম্যাক্রো, মডিউল। এগুলা নিয়ে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আচ্ছা, আর এই যে নিচে যে বারটাকে দেখতে পাচ্ছ, এই বারটাকে বলে স্ট্যাটাস বার। আর এই যে সাদা অংশটাকে আমরা দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলে ডেটা শিট ভিউ। অর্থাৎ এখানে ক্রিয়েটে দেখো একটা টেবল অলরেডি ক্রিয়েট করাই আছে। টেবলের দুই ধরনের ভিউ হয়, একটা হচ্ছে ওয়ার্কশিট ভিউ আর একটা হচ্ছে ডিজাইন ভিউ। ডিজাইন ভিউতে আমরা যদি যেতে চাই, এখানে আমরা চাইলে ডেটাবেজের একটা নাম আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখানে ডেটাবেজের নাম, সরি, টেবলের নাম দিই স্টুডেন্টস ইনফরমেশন। ইনফরমেশন ওকে করলাম। দেখো টেবলের নাম চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না? এখন আমরা যদি একটা স্টুডেন্টস ইনফরমেশন নামে টেবল আমরা ডিজাইন করতে চাই, নেম, নেমের ডেটা টাইপ হবে টেক্সট, রোল নাম্বার, ডেটা টাইপ, নাম্বার সিলেক্ট করব এবং এটাকে কি করব, সেভ করব। সেভ হয়ে গেল। এখন যদি আমরা আবার এই ভিউতে আমরা ডিজাইন করব টেবলকে। ওকে, আর যদি আমি ডেটা এন্ট্রি করতে চাই, ওই মোডে যেতে হলে আমাকে যেতে হবে ডেটা শিট ভিউ ফরম্যাট। এখানে এসে আমরা ডেটা এন্ট্রি করতে পারবো। হচ্ছে রোল নাম্বার। এভাবে আমরা এভাবে আমরা ডেটা এন্ট্রি করতে পারি। তো এখন আসো এই ওয়ার্কিং এরিয়া, এই ভিউটাকে কি বলছি, এই ভিউটাকে বলছি ডেটা শিট ভিউ। ওকে, এখন আসো আমরা যদি একটু প্রেজেন্টেশনে যাই। আমরা এটা দেখেছি। একটু আমরা জানার চেষ্টা করব ডেটাবেস টার্মিনোলজি। ডাটাবেস টার্মিনোলজি গুলোর সাথে একটু পরিচয় হয়ে, এখানে ডেটাবেস টার্মিনোলজি হিসেবে আছে ফিল্ড, রেকর্ড, টেবল অ্যান্ড ডেটাবেস। এখন দেখো এখানে একটা ডেটাবেজ আছে যার নাম হচ্ছে চ্যাপ্টার 1 ট্রেডার্স। ঠিক আছে, এই ডেটাবেজের আন্ডারে এখানে যদি একটু খেয়াল করো, নেভিগেশন প্যানে আছে অনেকগুলো টেবল। ঠিক আছে, ক্যাটাগরি একটা টেবল, কাস্টমার একটা টেবল, এমপ্লয়ি একটা টেবল, অর্ডার ডিটেল একটা টেবল। ঠিক আছে, তো এটা হচ্ছে টেবল। আর রেকর্ড কোনগুলো, দেখো যে ডিগ্রি থেকে অনেকগুলো টেবল আছে। এখানে এমপ্লয়ি নামে একটা টেবলকে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই টেবলের মধ্যে ফিল্ড হচ্ছে এমপ্লয়ি ওয়ান, লাস্ট নেম, ফার্স্ট নেম, টাইটেল। এখানে বলে রাখি ফিল্ডের আওতায় একই জাতীয় ডেটাগুলোকে আমরা খুঁজে পাবো। যেমন টাইটেলের ফিল্ডের আন্ডারে আমরা যেই টাইটেলগুলোকে আমরা পাবো, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমগুলোই পাবো। ওকে, আর রেকর্ড কোনগুলো, রেকর্ড হচ্ছে যে এমপ্লয়ি নাম্বার ওয়ান,
লাস্ট নেম, ফার্স্ট নেম এবং টাইটেল, হ্যাঁ, সেলস রিপ্রেজেন্টেটিভ। এটা হচ্ছে এই ১ নাম্বার এমপ্লয়ি টোটাল একটা রেকর্ড। এখানে আমরা ৯টা রেকর্ড দেখতে পাচ্ছি। ৯টা রেকর্ড মিলে কি হয়েছে? একটা টেবল হয়েছে। আর টেবলগুলা কোথায় আছে? আছে হচ্ছে ডেটাবেস ডেটাবেজের মধ্যে। আমরা শিখলাম কিভাবে একটা টেবল ক্রিয়েট করতে হয়, ডেটা এন্ট্রি করাও দেখলাম। আমরা জানি ২টা ভিউ হয় ডেটার টেবলের মধ্যে, একটা হচ্ছে ডিজাইন ভিউ আর একটা হচ্ছে ডেটা শিট ভিউ। কীভাবে সেভ করতে হয় দেখলাম। আর এমএস এক্সেল থেকে বের করতে যদি হয় তাহলে আমরা এখানে যদি ক্লিক করি ড্রয়িং প্যাটার্নে, তাহলে আমরা এগুলো বের করতে পারবো। তো আজকের ক্লাসটাকে যদি আমরা একটু সাম আপ করি তাহলে দেখতে পাবো আজকে আমরা কি কি শিখতে পারলাম। আজকে শিখতে পারলাম যে ডেটা কি, ইনফরমেশন কি, ডেটাবেজ কি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা কেন ইউজ করব, এবং এটার অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এবং এটা কোথায় কোথায় ইউজ হয়, এবং এমএস এক্সেল সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে নিয়মিত পরিচিতি, ডেটাবেস ক্রিয়েট করা, টেবল তৈরি করা, সেভ করা, এ সম্পর্কে জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টসে লিখতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটা যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে www.skills.gov.gd/dt। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। থ্যাংক ইউ।